অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে গভর্নমেন্ট কর্তৃক তোমাদের মোট 6টি অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছিল। এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্ট অর্থাৎ সর্বশেষ অ্যাসাইনমেন্ট, এবং এই অ্যাসাইনমেন্টটি পড়ে তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার অনুমতি পাবে। তোমরা জানো যে এই ডোজ থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয়, তো এবার তার ব্যতিক্রম হয়নি। এবার এই ডোজ তোমাদের জন্য শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের উত্তর নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি তুমি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় এই অ্যাসাইনমেন্টটি পরিপূর্ণভাবে উপস্থাপনা করতে পারলে তুমি অবশ্যই সর্বোচ্চ নম্বর পাবে। আমাদের অ্যাসাইনমেন্ট ফলো করে ইতিমধ্যে অনেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। আমাদের অন্যান্য ভিডিওর কমেন্টগুলো লক্ষ্য করলে তুমি সেটি দেখতে পাবে। কয়েকদিন আগে একটি নিউজে দেখেছি, বলা হয়েছে অ্যাসাইনমেন্টে সে অতি উত্তম নম্বরটি পাবেন যার হাতের লেখা এবং খাতার সৌন্দর্যতা থাকবে। তো আমি আশা করব তুমি অ্যাসাইনমেন্ট লেখার সময় অবশ্যই এই বিষয়টির প্রতি যত্নশীল হয়ে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। তো এখন আমরা দেখবো তোমাদের এই অ্যাসাইনমেন্টে কি কি প্রশ্ন থাকছে। তো এখন আমরা এই অ্যাসাইনমেন্টের সমাধান করব। অ্যাসাইনমেন্টটি সমাধান করার আগে আমরা প্রশ্নটা একবার এক নজরে দেখে আসবো। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, কৃষি শিক্ষা অষ্টম শ্রেণী। তোমাদের অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কৃষিজ উৎপাদন বনায়ন অথবা কৃষিজ উৎপাদন ও বনায়ন। অনেকে প্রশ্ন করে ভাই অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে? ভাই শিরোনাম হবে হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হয় এই অধ্যায়গুলোর যে বিষয়ের উপর সেই বিষয়গুলো নিয়ে আসলে শিরোনামটা তৈরি হয়। তাই এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কৃষিজ উৎপাদন ও বনায়ন। এই অ্যাসাইনমেন্টে মোট 2টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। প্রথমের প্রশ্নটিতে একটি উদ্দীপক দিয়ে 2টি প্রশ্ন করা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে পলিব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন ব্যাখ্যা করো। তো এখন আমরা প্রথম প্রশ্নটির উত্তর দিব। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কাপ ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন। এইটুকু উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো। খতে বলা হয়েছে মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। এটুকুর উত্তর আমরা আগে দিব। এই হচ্ছে তোমাদের উত্তর, মিনারা বেগমের পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো। উত্তর, মিনারা বেগমের পুকুরে যে পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন তা নির্ণয় করা হলো। তোমরা এখান থেকে শুরু করে এইটুকু লিখবি আর কি ক নম্বরের জন্য। হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর আগে লিখবে 1 নং, তারপর উত্তর লেখা শুরু করবে। আমরা জানি পুকুরে মাছ ছাড়ার পূর্বে পুকুর প্রস্তুত করতে শতক প্রতি ইউরিয়া সার প্রয়োজন হয় 100 থেকে 150 গ্রাম। অর্থাৎ 1 শতক জমিতে ইউরিয়া সার প্রয়োজন 100 থেকে 150 গ্রাম। তাহলে 5 শতক জমিতে ইউরিয়া সারের প্রয়োজন 100 থেকে 150 গুণ হচ্ছে 5 গ্রাম। তাহলে কত হবে? এই 100 আর 5 গুণ দিলে 500, আর 150 আর 5 গুণ দিলে 750 গ্রাম। অর্থাৎ 1 শতক জমিতে যদি ইউরিয়া সার প্রয়োজন হয় 100 থেকে 150 গ্রাম, তাহলে 5 শতক জমিতে ইউরিয়া সারের প্রয়োজন হবে 500 থেকে 750 গ্রাম। যেহেতু মিনারা বেগমের পুকুরের জমির পরিমাণ 5 শতক, সেহেতু তিনি তার পুকুরে 500 থেকে 700 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন। এই হচ্ছে তোমাদের ক নম্বর প্রশ্নটির উত্তর। তো আমরা একটু পজ করে রাখলাম, তোমরা একবার এক নজরে দেখে নাও। তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। তো এখন আমরা তোমাদের খ নম্বর প্রশ্নটি দেখবো। তোমাদের খ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। এই হচ্ছে তোমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর, মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। উত্তর, সখীপুর গ্রামের মিনারা বেগমের বাড়ির পাশে 5 শতক জমির পুকুরে রুই, কাতল, সিলভার কাপ ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। মিনারা বেগমের গৃহীত উদ্যোগটি খুবই প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। উদ্দীপকে মিনারা বেগম যে পদ্ধতিতে মাছ চাষ করেছেন তা হলো মিশ্র মাছ চাষ পদ্ধতি। মিনারা বেগম যে মাছগুলো চাষ করার জন্য বেছে নিয়েছেন সে মাছগুলো পুকুরে বিভিন্ন স্তরের খাবার খেয়ে বেঁচে থাকে। এই মাছ চাষ করার জন্য প্রথমে তিনি পুকুর প্রস্তুত করেন। পুকুর প্রস্তুত করার জন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নেন। তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন। উপরোক্ত মাছগুলো পুকুরের চাষের সুবিধা গুলো নিচে দেওয়া হলো। এরা জলাশয়ের বিভিন্ন স্তরে খাবার খায়, যেমন কাতলা পুকুরের উপর স্তরে, রুই মধ্য স্তরে এবং মৃগেল নিচের স্তরে খাবার খায়। 2, এরা রাক্ষসী স্বভাবের নয়। 3, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। 4, দ্রুত বর্ধনশীল, দ্রুত বাড়ে। 5, চাষের জন্য সহজেই হ্যাচারিতে পোনা পাওয়া যায়। স্বল্পমূল্যে সম্পূর্ণ খাবার খেয়ে বেড়ে ওঠে। খেতে সুস্বাদু ও বাজারে চাহিদা আছে। তো এতক্ষণ আমরা দিলাম হচ্ছে এই মাছগুলো চাষের সুবিধা। এখন আমরা দেখবো মিশ্র চাষের কি কি সুবিধা রয়েছে। মিশ্র চাষের অনেক সুবিধা রয়েছে, যেমন মাছ পুকুরের বিভিন্ন স্তরে থাকে ও খাবার খায় বলে পুকুরের সকল জায়গা ও খাবারের সদ্ব্যবহার হয়। কোন স্তরের খাবার জমা হয়ে নষ্ট হয় না, ফলে পুকুরের পরিবেশ ভালো থাকে। মিশ্র চাষে মাছের রোগবালাই কম হয়, সর্বোপরি উৎপাদন বৃদ্ধি পায়। তো দেখো, যেহেতু আমরা মিশ্র চাষ করতেছি, এখানে আমাদের কিছু মাছ থাকবে যেগুলো উপর স্তরে, কিছুটা মধ্য স্তরে, কিছুটা নিম্ন স্তরে। সো এখানে খাবার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ উপর স্তরে তুমি যে খাবারটা দিবে সেটা যদি উপর স্তরের মাছগুলো না খায়, তাহলে নিচের স্তরে যদি খাবারটা চলে যায় তাহলে নিচের স্তরের মৃগেল মাছ সেটা খেয়ে নিবে। এটাই হচ্ছে
মিশ্র চাষের মাছের উপকারিতা। এরপরে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় মীরালা বেগমের উক্ত উদ্যোগটি সফলভাবে পরিচালনা করতে পারলে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। ফলে তার এলাকায় বেকারত্বের হার হ্রাসের পাশাপাশি জাতীয় পর্যায়ে বেকারত্ব হ্রাস পেতে সহযোগিতা করবে। অন্যদিকে তিনি যে মাছ চাষ করবেন সে মাছ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। এছাড়া চাষকৃত মাছ মীরা বেগমের এলাকায় মাছের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে দেশের মানুষের চাহিদা পূরণ করতে অবদান রাখবে। তারপর পরিশেষে বলা যায় মিনার বেগমের মাছ চাষের উদ্যোগের ফলে জাতীয় অর্থনীতি বেগবান হওয়ার পাশাপাশি দেশের বেকারত্বের হার হ্রাস পাবে, অতএব উদ্যোগটি তাৎপর্যপূর্ণ। তো এটি ছিল তোমাদের ১ নং প্রশ্নের উত্তর। এখন আমরা তোমাদের ২ নম্বর প্রশ্নটি দেখব। তো এটা হচ্ছে তোমাদের ২ নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের ২ নম্বরের প্রশ্নটি ছিল পলি ব্যাগের চারা তৈরি সুবিধাজনক কেন ব্যাখ্যা করো। উত্তর। প্রশ্ন, পলি ব্যাগের চারা তৈরি সুবিধাজনক কেন ব্যাখ্যা করো। উত্তর। তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। যে নার্সারিতে পলি ব্যাগ, আগে তোমরা এখানে উত্তরটা লিখে দিতে পারো। উত্তর। যে নার্সারিতে পলি ব্যাগে চারা উৎপাদন করা হয় তাকে পলি ব্যাগ নার্সারি বলা হয়। বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি অথবা অঙ্কুরিত বীজ বপন করা হয়। পলি ব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারা উৎপাদন করা হয়। পলি ব্যাগ নার্সারিতে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলো হলো: ১. যেকোনো মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়, মজবুত ও দীর্ঘস্থায়ী, হালকা ও সহজে পরিবহনযোগ্য, উৎপাদিত চারা পরিচর্যা করা সহজ এবং মৃত্যু হার কম, পলি ব্যাগের চারা পরিবহনের চারার কোনো ক্ষতি হয় না, পলি ব্যাগের চারা রোপণ করা সহজ, সহজে পরিবহনযোগ্য বলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে চারা রক্ষা করা যায়, চারা বিতরণ ও বিপণন করতে সুবিধা হয়। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অর্থাৎ সর্বশেষ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটি পড়ে তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ অনুমতি পাবে। তো আশা করি তোমরা সঠিকভাবে অ্যাসাইনমেন্টটি উপস্থাপনা করবে। এই অ্যাসাইনমেন্টে শতভাগ নির্ভুল। তো তোমরা জানো যে একটি ভিডিওর তথ্য কালেক্ট করা থেকে শুরু করে সেটি ইউটিউবে আপ দেওয়া পর্যন্ত কাজ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগে। তো এই ভিডিওটি যদি তোমার সামান্য উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আরেকটি কথা হচ্ছে তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। যদি তোমাদের এই অ্যাসাইনমেন্টটি এবং অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু-বান্ধবদেরকে বলবে যে ইডু আছে শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড উত্তর পাওয়া যায়। যেই অ্যাসাইনমেন্টগুলো দিয়ে তোমরা সর্বোচ্চ নম্বর পেতে পারো। এই অ্যাসাইনমেন্টগুলো শেষ হলো অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো শেষ হলে তোমাদের শিক্ষা সংক্রান্ত নানা ভিডিও দিয়ে সহায়তা করা হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।